শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। এই আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দেশে দুর্নীতি কমলেও চাঁদাবাজি কমেনি এখনও। এদিকে বড় বড় শিল্প ও ব্যাংক মালিকরা পলাতক থাকায় বেসরকারি খাতে খুব বেশি বিনিয়োগ হচ্ছে না। ফলে সার্বিকভাবে দেশীয় অর্থনীতির চাকা অনেকটা শ্লথ। এমন অবস্থায় উন্নয়ন বাজেট ছোট করার পরিকল্পনা করছে সরকার। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক বৈঠক পরবর্তী এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিগত সরকারের মেগা প্রকল্পের অন্যতম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যয় এবং সময় বৃদ্ধি বিবেচনায় অন্যান্য মেগা প্রকল্পের মতো এটিও সমালোচনা মুখর। যদিও ভূ রাজনৈতিক ও বৃহৎ বাণিজ্য ইস্যু বিবেচনায় এই প্রকল্প কাজ এগিয়ে নেয়ার অনুমোদন দিল অন্তর্বর্তীকালীন সরকার। দ্বিতীয় দফায় প্রায় 6,500 কোটি টাকা বাড়ানোর পর বরাদ্দ ছাড়িয়েছে 24,000 কোটি টাকারও বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় একনেক বৈঠকের সার্বিক বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। এ সময় স্বীকার করেন অর্থনীতির ধীর গতির বিষয়টি, তুলে ধরেন বেশ কিছু সমস্যার কথাও। সবকিছুতেই তো শ্লথ গতি হচ্ছে, বেসরকারি খাতে কম ব্যয় হচ্ছে, বিনিয়োগ হচ্ছে। দুর্নীতিরও তো একটা অর্থনীতি আছে, টেন্ডারের রাজনীতি, সেখানেও টাকার লেনদেন হয়। সেগুলো তো আপাতত বোধহয় আমি জানি না, কমেছে নিশ্চয়ই। চাঁদাবাজি বোধহয় অত কমেনি। প্রকল্পের জন্য কেনা গাড়ি পুনঃব্যবহারে উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্তের কথাও জানান এই উপদেষ্টা। যে গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয়, এরকম একটা পুরো হিসাব। এটা আজকে প্রকল্প না, কিন্তু এই সিদ্ধান্তটা এসে গেছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ছোট করা হচ্ছে উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেট এমনিতে আমরা একটু ছোট করতে চাচ্ছি, কারণ আমাদের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটু বিপদে আছেন যে যদি বেশি সম্প্রসারণমূলক হয় এবং অনেক আবার তার সাথে সরকারের বাজেটেরও ঘাটতি হয়, তাহলে তো মূল্যস্ফীতির একটা সমস্যা দেখা দেবে। সোমবারের একনেক বৈঠকে 4টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 25,000 কোটি টাকা, যেখানে সহজ শর্তে বিদেশি অর্থায়ন এবং প্রকল্পের অপচয় কমানোর পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। 2 মাসেও অর্থনীতি পুনরুদ্ধারে খুব একটা এগুতে পারেনি অন্তর্বর্তী সরকার। শুধু ব্যাংকিং ব্যবস্থা ছাড়া অন্য সব খাতের সংস্কারে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। এখনও আস্থার সংকটে আছেন ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার তাগিদ ব্যবসায়ীদের। যুক্ত হতে চান সংস্কার কার্যক্রমেও। হোসাইন শাহাদাতের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের পাহাড় সম সমস্যায় জর্জরিত ভঙ্গুর এক অর্থনীতি মেরামতের দায়িত্ব কাঁধে 2 মাস আগে শপথ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রত্যাশা ছিল আওয়ামী লুটপাট আর দুর্নীতিতে বিধ্বস্ত অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে ডক্টর ইউনূসের নেতৃত্বে। 15 বছরের জঞ্জাল 60 দিনে সরানো সম্ভব নয়, তবে এই কদিনে ব্যবসার পরিবেশ উন্নতির লক্ষণে আশাহত ব্যবসায়ীরা। আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আজ কিন্তু আমার ফ্যাক্টরি হলে প্রবেশ করে আমার ভয় লাগে। শিল্প মালিকদের এমন শঙ্কার বড় কারণ আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা। এখনও কারখানা বন্ধ রেখে প্রায় প্রতিদিনই আন্দোলনে নামছেন শ্রমিকরা। এমন অস্থিরতায় রপ্তানি আদেশ হারাচ্ছেন উদ্যোক্তারা, যার প্রভাব পড়ছে রপ্তানি ও কর্মসংস্থানে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এরা কিন্তু এখনো সেভাবে সক্রিয় হয়নি, এদেরকে অ্যাক্টিভেট করতে হবে। দেখতে হবে যে যারা কারা এগুলি করছে। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতিই নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও দৃশ্যমান পদক্ষেপ নেই খুব একটা। মূল্যস্ফীতির লাগাম টানতে 2 দফা বাড়ানো হয়েছে নীতি সুধার, তবে এতে বেড়েছে ব্যবসায়ীদের ঋণের খরচ। ব্যাংকের থেকে সেরকম প্রপার সাপোর্ট পাচ্ছে না লিকুইডিটি প্রবলেমের জন্য, এলসি করার জন্য,
তো বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, সেই অবস্থায় কিভাবে আমরা সাস্টেন করতে পারি এত ইন্টারেস্ট রেট দিয়ে, এটা দেখতে হবে সরকারকে। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি চাঙ্গা করতে ব্যবসায়ীদের সাথে দূরত্ব কমাতে হবে সরকারের, আলোচনায় বসতে হবে নিয়মিত। যে একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এসছেন, এত কিছু হজবরল হয়ে গেছে, গত 1.5 দশকে এত কিছু ঝামেলা ছিল, তারা বুঝে উঠতে পারতেছে না, এগুলোর জন্য 2-3 মাস সময় লাগবে। আমরা কিন্তু এই ব্যাপারে প্রস্তুত ছিলাম, কিন্তু তাদেরকে কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে হবে। আপনি যদি অর্থনৈতিক চাকাকে সচল রাখতে চান, আপনি বেসরকারি খাতকে বাদ দিয়ে কিছু করতে পারবেন না। আপনাকে উঠতে বসতে বেসরকারি খাতের সাথে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে। ট্রেড, ইনভেস্টমেন্ট এবং এসএমই, এই 3টা জায়গায় ইমিডিয়েটলি সরকারকে এনগেজ করতে হবে। একদিনে সমস্যার সমাধান হবে না, কিন্তু এনগেজমেন্টটা শুরু করতে হবে, কৌশল নিতে হবে। তবে গত 2 মাসে প্রফেসর ইউনূসের বড় সাফল্য আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন আর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বড় অঙ্কের সহায়তার প্রতিশ্রুতি। আর্থিক খাতেও আছে উল্লেখ করার মতো সংস্কার অগ্রগতি। ব্যাংকিং খাতের মেরামতের কাজটা ঠিকঠাক চললেও ব্যবসার চাকা ঘুরছে অনেকটা ধীর গতিতে। ব্যবসায়ীদের দ্রুত আস্থায় ফেরাতে না পারলে অর্থনীতি চাঙ্গা করা কঠিন হবে বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে দ্রব্যমূল্য কমিয়ে জনগণকে স্বস্তি দেয়া না গেলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে একমত প্রায় সবাই। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম একটি প্রতিবেদন যেই বিষয়ে অন্তর্বর্তী সরকারের 2 মাস হয়েছে। এখন সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয়ে অন্তর্বর্তী সরকারের 2 মাস এবং অর্থনীতি পুনরুদ্ধার। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে আমন্ত্রণ নিউজ 24-এর বিজনেস আওয়ার অনুষ্ঠানে। ডক্টর মাহফুজ কবির, আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি শুনছিলেন, যেই বিষয়ে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের 2 মাসে অর্থনৈতিক পুনরুদ্ধারের যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে এখন পর্যন্ত যেই বিষয়গুলো দৃশ্যমান, সেই জায়গাগুলো যদি একটু আপনি বিশ্লেষণ করেন, কিভাবে আপনি বিবেচনা করছেন এই পুনরুদ্ধারের কার্যক্রমগুলো? ধন্যবাদ। আসলে গত 2 মাস হয়েছে ঠিকই, কিন্তু এর মধ্যে অনেকগুলো সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, অনেকগুলো আসলে যে কমিশন গঠন করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে, এই কাজগুলো হচ্ছে। কিন্তু আমাদের আসলে বুঝতে হবে যে ব্যুরোক্রেসিও কিন্তু বিভিন্ন রকমের কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। মানে সরকারের যে মূল যে শক্তির জায়গা, সেটা কিন্তু একটা হলো তার যে আমলাতন্ত্র, তো সেই জায়গাতে যেহেতু পরিবর্তন হচ্ছে, তো সুতরাং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো কিছুটা হয়তো দ্বিধাদ্বন্দ্ব সমস্যা সেগুলো তো রয়ে গেছে। তো এটা একটা মানে বাস্তবতা, এবং এর পাশাপাশি এই প্রাইভেট সেক্টরেও তো নানা রকমের যে সমস্যা সেগুলো তো রয়েছেই। তার কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এই অনেক ব্যবসায়ী তারা কিন্তু যেহেতু বিগত সরকারের সঙ্গে ছিলেন, খুব কাছাকাছি ছিলেন, এবং তারা বিভিন্ন রকমের অবৈধ সুবিধাও হয়তো আদায় করেছেন। তো দেখা যাচ্ছে যে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কিন্তু এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। তো এইটাকে ঘোচানোর জন্য আসলে সরকার কাজ করছে। তবে এত তাড়াতাড়ি যে বিষয়টা সমাধান হবে এরকম নয়। আর এর পাশাপাশি কিন্তু আসলে এই যারা বড় বড় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, তাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে। তার কারণ তাদের মধ্যে অনেকেই কিন্তু এই বিভিন্ন রকমের মামলা, বিশেষ করে খুনের মামলা, তো সেগুলোর মধ্যে পড়ে গেছেন। তো এবং অনেকেই পালিয়ে আছেন, এবং এই যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সেই বিষয়টা কিন্তু কাটছে না। এই যে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক চেষ্টার পরেও কিন্তু এই পুরো যে শিল্পাঞ্চল, সেখানে কিন্তু কর্মপরিবেশ স্বাভাবিক হচ্ছে না। তবে অনেকটা উন্নতি হয়েছে, এটা স্বীকার করতে হবে। তো সব মিলিয়ে আসলে এই সরকার পরিবর্তনের পরে তো আসলে একটু সময় তো লাগবেই। আর যেহেতু সরকারের একটা দৃঢ় ইচ্ছা রয়েছে যে পুরো অর্থনীতির একটা সংস্কার করবে, ব্যাংকিং খাতের সংস্কার, তারপর ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নতি, তো সেগুলোর কমিটমেন্ট তাদের রয়েছে। একটু সময় দিতে হবে সরকারকে। আমি মনে করি যে হ্যাঁ, এখন এই ব্যবসার পরিবেশ তো রাতারাতি আসলে ভালো করা যাবে না, কারণ অনেক সুযোগ সন্ধানই রয়েছে যারা এই কাজগুলো করছে। আর যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিশেষ করে পুলিশের তো অনেকে এখনো পর্যন্ত আসলে জয়েন করেননি। তো সুতরাং এই জায়গাতে কিছুটা শূন্যতা রয়েছে, এটাও ঠিক। কিন্তু আমি মনে করি যে সরকারের দিক থেকে আন্তরিকতার তেমন কোনো অভাব নেই, এবং অনেক সিদ্ধান্ত হয়তো নিতে হচ্ছে একটু ধীরে, একটু বুঝে শুনে। এ কারণেও হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমি মনে করি যে পরিস্থিতি আর 1-2 মাসের মধ্যে, মানে আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে যেহেতু সংস্কারের যে প্রতিবেদনগুলো সেগুলো অনেকটা চলে আসবে, তো এর মধ্যেও পরিস্থিতি আরো কিছুটা স্বাভাবিক হবে। আর ইতিমধ্যে যে অর্ডারগুলো বাইরে চলে গেছে, এই যে গণঅভ্যুত্থানের সময় যে অর্ডারগুলো আসলে চলে গেছে, সেগুলো একটু আনার কাজও এখন করতে হবে। এখন আমি মনে করি যে শুধুমাত্র সরকারি যে ব্যবসায়ীদের কাছে যাবেন বিষয়টা এরকমও নয়, আর ব্যবসায়ীদের দিক থেকেও আসলে একটা কাছাকাছি, মানে সরকারের কাছে এসে তাদের যে প্রবলেমগুলো সেগুলো তুলে ধরা, আরো কিভাবে সহযোগিতা করা যায় সরকারকে, তো সেটাও সেই প্রস্তাবনাগুলো তুলে ধরা, এইভাবে করে বাইল্যাটারালি আসলে
বিষয়গুলোকে সলভ করতে হবে। কিন্তু মাহফুজ কবির, যে বিষয়টি জানতে চাচ্ছি যেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে সংস্কার কার্যক্রমগুলো নেওয়া হয়েছে, আপনি ব্যবসায়ীদের কথা বললেন যে তাদের উপরে এক ধরনের মামলার ভয়ও আছে, তারা মামলার আসামিও হয়ে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কিন্তু গেল 2 মাসে এখন পর্যন্ত খুব বড় আকারে ব্যবসায়ী মহলের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক বৈঠক বা ব্রিফিং এই বিষয়টি হয়নি। এক ব্যক্তিকেন্দ্রিক হয়তো ছোট ছোট বৈঠক হয়েছে। এই জায়গাটি কি আসলে কোনো দূরত্ব তৈরি করছে? আমি মনে করি না। কারণ হলো যে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আসলে মূলত যে পরবর্তী নির্বাচন কি হবে, সংস্কারের রূপরেখাগুলো কি, তো সেটা নিয়েই আসলে আলাপ আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। মানে আসলে সরকারের উপর তো অনেক চাপ, মানে এত কাজ হাতে যে আসলে কোনটা বাদ দিয়ে কোনটা করবেন সেগুলো নিয়েও কিন্তু প্রায়োরিটির যে বিষয়টা, তো সেগুলো নিয়ে অনেকটাই একটা সমস্যার মধ্যে আছে সরকার। তো এখন সবসময় আমরা দেখতে পাই যে, মানে আগে আমরা দেখতে পেয়েছি যে ব্যবসায়ীরা নিজেরাও কিন্তু অনেক সময় নিজেদের উদ্যোগে বিভিন্ন রকমের যে সেমিনার বা অন্য কোনো ধরনের যে সভায় সেগুলো করে থাকেন। তো সেই প্রস্তাবগুলো যদি আসে সরকারের কাছে, তাহলে আমি মনে করি যে হ্যাঁ, সেগুলো হয়তো করা যাবে। তবে আসলে এখানে আশাহত হওয়ার কিছু নেই। হ্যাঁ, সংস্কার কার্যক্রমের মধ্যে যেটা হয়েছে যে এই ব্যাংকিং খাতের যে সংস্কার, সেইটার কাজ কিন্তু খুব জোরে সোরে চলছে। কিন্তু পুরো ব্যবসার পরিবেশের যে উন্নতি, বিনিয়োগের পরিস্থিতির উন্নতি এবং পুরো বহির্বিশ্বের কাছে একটা বার্তা দেওয়া যে না, পরিস্থিতি অনেকটা ভালো হয়ে গেছে, তো সেই জায়গাটাতে আমি মনে করি যে আরো অনেক কিছু করার রয়েছে। হ্যাঁ, ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা যে মানে ওরকম হয়নি, এটা সত্য। আলাপ আলোচনা হলে কিন্তু অনেকটা কনফিডেন্সের একটা পরিবেশ তৈরি হয়, যে আস্থার যে জায়গাটা তৈরি হয়। তো সেটার জন্য আমি মনে করি যে হ্যাঁ, বাণিজ্য উপদেষ্টা, যে পরিকল্পনা উপদেষ্টা, তারা যদি এখন একটু উদ্যোগী হন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমি মনে করি যে একটা ডায়লগ দরকার, অবশ্যই দরকার, এবং বড় আকারের দরকার ডায়লগ। তো সেটা করতে পারলে ব্যবসায়ীদের মধ্যে যে একটা ভয় ভীতি বা অস্বস্তি রয়েছে সেটাও অনেকটা কেটে যাবে, এবং এই ব্যবসায়ীদের যে কি কি ধরনের সমস্যা সেগুলো তারা আসলে সরকারের কাছে তুলে ধরতে পারবেন, এবং তখন কিন্তু এই সমাধানের পথটাও তৈরি হবে। তো সেই জায়গাটাতে একটা আলোচনা বা সংলাপ সেইটার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ডক্টর মাহফুজ কবির, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটি লাইভ সরাসরি সম্প্রচার থেকে আসতে চাচ্ছি। নিউজ 24-এর সাথে যুক্ত হয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান। আমরা সরাসরি সেই জায়গায় চলে যাচ্ছি। আমি একটা চিন্তা করার কথা বলছি কেন, কারণ এখন যদি আমি এটা চিন্তা করি তাহলে আমি বুঝতে পারবো যে কোন জিনিসগুলো, কোন কাজগুলো, কোন ভ্যালুসগুলো আমি আমার জীবনের জন্য রাখবো, হুইচ আই উইল কল মাই লাইফ। সেই জিনিসগুলো মেশিনের উপর ডেলিগেট না করি, টেকনোলজিকে আমি ডেলিগেট করি যে কাজগুলো আমি করতে চাই না, যে কাজগুলোতে আমাকে টেকনোলজি অগমেন্ট করতে পারবে সেইগুলো, বাট নিজের যে কোর কাজগুলো সেটা যদি আমি টেকনোলজিতে ডেলিগেট না করি, এরকম একটা জেনারেল ডাইরেকশন যদি আমরা থাকে, আমার মনে হয় উই ক্যান হ্যান্ডেল টেকনোলজি বেটার। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখন কোশ্চেন আনসার করা সহজ হয়ে গেছে, যে আমরা যে ফেসবুক টেসবুক নিয়ে কথা বলছি, এটা যে ফেসবুক টেসবুক নিয়ে কথা বলছি, এটা হচ্ছে এই জাস্ট টাইনি বিট অফ দ্য এন্টায়ার গেমন, বাট ইটস এন ইম্পর্টেন্ট। এটা যেভাবে হ্যান্ডেল করি, বিটিআরসি যেভাবে হ্যান্ডেল করে, ওই যে আমি আইনের কথা বললাম, বিটিআরসি 2001-এর আইনে যেটা আছে, যে আমরা এটার কন্টেন্টে মিথ্যা, বানোয়াট বা দেশদ্রোহী টাইপের জিনিস, রাষ্ট্রদ্রোহী টাইপের জিনিস, এগুলো আমরা হ্যান্ডেল করতে পারি, বাট ওটা একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কোথায়? ওটা আমরা হ্যান্ডেল করতে পারি উইদিন আওয়ার নেটওয়ার্ক। আর আমার নেটওয়ার্ক যখন একটা টার্মিনালে ল্যান্ড করছে, দিস ইজ আউটসাইড মাই বাউন্ডারি, এটা চলে যাচ্ছে অন্য কোথাও। আচ্ছা, এই নেটওয়ার্কের মধ্যে কোনো কিছু ব্লক করা, কোনো কিছু অপসারণ করা বা যাই কিছু করার জন্য আমাকে আইন এটুকু ক্ষমতা দিয়েছে, আইনের বাইরে বিটিআরসিকে আদেশ দিতে পারে পিটিডি, সরকার বলতে মন্ত্রণালয়, পিটিডি দিতে পারে 2001-এর আইন অনুযায়ী। 2006-এর যে মডিফিকেশনটা হয়েছিল 97 ক, যেটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষমতাটা দেওয়া হয়েছে, সো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে বলতে পারে। আর 2023-এর যে আইনটা হয়েছে, এইটাতে আবার দায়িত্ব দেওয়া হয়েছে এনসিএস যে আছে, এই যে সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান, সে আমাকে রিকোয়েস্ট করতে পারে। সো এই হচ্ছে আমার তিনটা। এখন এটা আমরা করবো, এটা টাইমটা অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে এটার মধ্যে বলতে পারি রোড ম্যাপটা এটা আর কি ফাইনাল, হ্যাঁ ডিসেম্বর, জি এই সময়ের মধ্যে করে
শুরু করছি আমরা প্রথমে তো এমনি পুলিশ অর্গানাইজেশন, অর্গানোগ্রাম, টেবল অফ ইকুইপমেন্ট, তারপরে তাদের লোকবল, তাদের লজিস্টিক কীভাবে করে সেটা মোটামুটি আমরা জানি কীভাবে কাজ টাজ করে। তবু সেগুলো আমরা একটা সবাই পরিষ্কার কাজ হয়তো কম বেশি জানি, সেজন্য আমরা একসঙ্গে বসে ওটা আবার রিভিউ করা হচ্ছে এবং ওরা প্রেজেন্টেশন দেবে, আমরা নিজেরা রিভিউ করে নিচ্ছি। তারপরে আপনার কয়েকটা ডিপার্টমেন্টগুলোকে আমরা একটু গভীরভাবে আমরা তাদের কাজকর্ম দেখব। যেমন পুলিশের যেটা ইনভেস্টিগেশন করে মেইনলি, প্রথম কাজ সিআইডি বা ইনভেস্টিগেশন তারা করে, তাদের কাজ, তাদের আইনে তো আছে সিআইপিসিতে কীভাবে করতে হবে, করতে যে ঠিক মামলা মোকদ্দমাগুলো তারপর ঠিকমতো থানা পর্যায়ে মামলা নিচ্ছে, তারপর সেখানে সবই আইনের মধ্যেই নেওয়ার কথা, কিন্তু কোথায় কোথায় মানে আমাদের মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না, সঠিক হচ্ছে না, বা ওরাও বলবে যে আমাদের এই কারণে করতে পারি না, তখন সেটাও আমাদেরকে শুনতে হবে। সেটা এখন বলে যাবে না, এখনো বলতে পারছি একটু আর্লি, আমরা আর কয়েকদিন পরে বলতে পারবো হয়তো। জি জি এখানে দুইটা জিনিস, একটা হলো গত 2 মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যাতে ভবিষ্যতে আর না হয়, সেটা হলো আমাদের মূল টার্গেট, যে আমরা পুলিশটা রিফর্ম হবে এমনভাবে যাতে ভবিষ্যতে আর যেন এরকম ঘটনা না ঘটে, এটাই আমাদের উদ্দেশ্য। সুপারিশ করবো, আমাদের কথা ওইটাই যে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে বাংলাদেশে। তো পুরাটা যদি আমাদের ক্ষমতার বাইরে রাজনৈতিক ব্যাপার জড়িত এখানে, কেউ যাতে ব্যবহার না, কারেক্ট, কেউ যাতে ব্যবহার না করতে পারে, মানে হ্যাঁ সেটাই, যে এটাই আমার ইচ্ছা। যে এটা এখন কি করতে পারবো জানি না কতখানি, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো, সুপারিশ দিব যে ভবিষ্যতের জন্য আমরা ভালো বাংলাদেশ চাই, মানে শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। হ্যাঁ পুলিশ ভালোভাবে কাজ করবে, এবং এই যে রক্তক্ষয় যেটা ব্লাডি যেটাকে বলে খারাপ ভাষা ইংরেজিতে, এই ঘটনা যেন আর যেন না ঘটে বাংলাদেশে, এটা আমাদের সুপারিশ থাকবে আর কি। এটাই আমাদের টার্গেট, লক্ষ্য আর কি, যে আমরা যেন ভবিষ্যতের জন্য যেন নিরাপদ বাংলাদেশ থাকে আমাদের, সেটা অবশ্যই আমাদের উদ্দেশ্য থাকবে। আমরা সবাই চাইবো যে একটা নিরাপদ বাংলাদেশ। না এটা আমাদের বিষয় না, এটা যারা প্রশাসন দেখছে তারাই সিদ্ধান্ত নেবেন কি করবেন, যারা ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন চালান আর কি, আমাদের গভর্নমেন্ট আর কি। এই ঘটনা না ঘটে বা এরকম পুলিশ যাতে জনগণের জুলাই ঘটনা, সেটার জন্য আপনার আসলে স্পেসিফিক কিছু কি বলার পরিকল্পনা আছে স্যার? এই মুহূর্তে এখনো বলার মতো বলতে পারছি না, আরো সময় লাগবে, আমাদের স্পেসিফিক সুপারিশ করব। আমাদের সুপারিশটা লক্ষ্য এটা যে আমাদের সুপারিশমালা সরকার গ্রহণ করুক, এবং সরকার গ্রহণ করলে আরো ভালো জনসাধারণ ভালো সেবা পাবে, এবং কোন রকম যাতে ইয়ে না হয়, মানে এটা আমরা চেষ্টা করবো। না আমরা চেষ্টা আমাদের থাকবে এটাই, যে আমাদের দেশের পুলিশ যেন ভালোভাবে কাজ করতে পারে, এবং দেশের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, যে কোনো যেন এই ধরনের ঘটনা যেন না ঘটে, রক্ত হয়ে যেন না হয়, কোন সরকারি যেন না অবশ্যই রাজনৈতিক সুতরাং পুরো ব্যাপারটা যে পুলিশ সমাধান করতে পারবে তা না, এটা একটা অংশ, পুলিশ তো একটা অংশ, তারা ব্যবহৃত হচ্ছে, তারা আর কি গভর্নমেন্টের প্রশাসন ব্যবহার করা হচ্ছে, এখানে পুলিশটা সবাইকে ব্যবহার করা হচ্ছে, তাই না? হ্যাঁ নিরপেক্ষভাবে কাজ করবে, এটা পরিষ্কার কথা, নিরপেক্ষভাবে পুলিশ থাকবে। সেদিন বললাম যেটা বললেন প্রথম দিন এসে যে 150 বছরের, এটা নিয়ে আপনার স্পেসিফিক, আপনি দীর্ঘদিনের অভিজ্ঞ মানুষ, মানে এত বছরের পুলিশের নিয়ে বাংলাদেশ কাজ করেছে। না এটা দুটোই হতে পারে, 1861 সালের আইন আছে, সেটা নিয়ে আমরা এখানে এখনো আলোচনা চলছে, আইন সামনেও আছে। এটা কি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যে এটাকে এন্টায়ার আইনটা রিপ্লেস করে নতুন আইন করতে হবে কিনা, আর নাকি ওইটা আইনটা কিছু সংশোধন করলেই চলতে পারে, দুটোই অপশন থাকবে, এটা আমরা বলতে পারি। যে আপনাদের গভর্নমেন্টের সামনে দুটো অপশন আছে, আইদার কিছু ধারা পাল্টালেই চলবে, বা কিছু যোগ করলেই চলবে, অথবা পুরোটা
আইনটা বইটা পাল্টাতে হবে। না আমরা করবো না, সেটা আমরা সাথে সঙ্গে শুধু এটা আলাদা একটা কমিটি করবে, তারা এটা কাজ করবে। না ফর্মাল মিটিং না, আমরা ইনফর্মাল বসছি যেমন, আবার ফর্মাল হবে। ইনফর্মাল করে লেখালেখি করতে হচ্ছে, এগুলো লেখালেখি করে সেগুলো টাইপ করে ওটা ইয়ে করতে হবে, সুন্দর করতে হবে সুন্দরভাবে। জি জি, সপ্তাহে 5 দিন। না কমিটি মেম্বার আছে নাকি? আমাদের কমিটিতে একজন দেওয়া আছে, শিক্ষার্থী প্রতিনিধি, এখনো সে পৌঁছান নেই আর কি নাম। জি জি জি, এটা কমিটি করেছে শিক্ষার্থী প্রতিনিধি। হ্যাঁ না এখনো পাইনি। ইনক্লুড মানে আছে ইনক্লুড, শুধু আমরা নামটা পাই নাই শিক্ষার্থী প্রতিনিধি। যাবো একটা একটা করে যাবো। সিআইডি তো যাবোই, কারণ ওখানে যন্ত্রপাতি টিয়ার ব্যাপার আছে, কি জানো ফরেন্সিক টেস্টিং দেখবো আমরা, ল্যাবরেটরি আর কি কিভাবে কাজ করে। গোয়েন্দা যাবো, ওখানে তো আমরা মোটামুটি ধারণা আসছি যে কিভাবে, ওটা তো আর আপনার গোয়েন্দা পুলিশ তো কাজ করে নর্মাল, যন্ত্রপাতি তো আর ওদের নাই, যন্ত্রপাতি তো সিআইডি, আমরা ওগুলোই দেখবো আর কি। ল্যাবরেটরি আছে সিআইডি, এই ল্যাবরেটরি ভিজিট করতে চাই। র্যাবের ক্ষেত্রে এখন আমরা ডিসিশন নিয়ে ওটা পরে আলাপ করবো আর কি। এটা এখন আমার আলাপ করি নাই, এখন আলাপ করি নাই। দেশের মানুষের সব ভরসার জায়গা তো পুলিশ, সেই ক্ষেত্রে আপনার মূল জায়গাটা কি কাজ করার, যদি একটু সেটা মানুষের ভরসার জায়গা তো সব ক্ষেত্রেই পুলিশের কাছে যায়, এটা আমরা চাচ্ছি যে এইটাই, হ্যাঁ একটা জনবান্ধব পুলিশ, যাতে এই যে মফস্বলে একটা থানায় একজন ওসি থাকবে, মানুষজন যাবে নির্ভয়, যাতে কোনো অভিযোগ থাকলে অভিযোগটা দিতে পারে আর কি। মানুষ এই পর্যায়ে আসতে গেলে সময় লাগবে, আমরা জানি, এটা জানি সময় লাগবে, রাতারাতি হয়তো হবে না, কিন্তু সময় লাগবে। কিন্তু যদি আমরা রাইট ডিরেকশনে যাই, সঠিক পথে যাই, হয়তো যাবে আর কি, শুরু করতে হবে আর কি, কিন্তু অবশ্যই দীর্ঘ সময় লাগবে এটা। না আমাদের পরবর্তী জেনারেশন যাতে পারে, পরবর্তী জেনারেশন যেন এই সুবিধাটা পাবে। না আমরা সুপারিশ করতে পারি অনেক কিছুই, কিন্তু বাস্তবটা যেটা ইয়ে করা, যেটা ইমপ্লিমেন্টেশন করা, যেটা প্রয়োগ করা বা বাস্তবায়ন করা, সেটা চ্যালেঞ্জিং। আমরা অনেক কিছুই সুপারিশ টুপারিশ দিয়ে দিতে পারবো, কিন্তু বাস্তব তো অনেক কঠিন। আপনার নিজেও বোঝেন যে কোনো জিনিস যখন আমি করতে চাইবো, হয়তো অনেক সময় অনেক বিভিন্ন ইয়ে থাকে, প্রেশার গ্রুপ, স্টেক হোল্ডার প্রেশার গ্রুপ থাকে, তারা অনেক সময় তার জন্যই সম্ভব হয় না। রাতারাতি একটা জিনিস কি হয়, হবে না। তবে হ্যাঁ এটা সত্য যে আমরা মানে আর্থিকভাবে আমরা সেরকম ধনী দেশ না হলেও সভ্য দেশের মতো পুলিশ হতে অসুবিধা কি, সভ্য দেশের মতো প্রশাসন হবে, সভ্য দেশের মতো গভর্নমেন্ট হবে, তাই না? আমরা এটা চাইবো সবসময়, কারণ এত কিছু করে আমরা যাতে সবাই সে উচ্চ শিক্ষিত লোক, সবাই আপনারা বিদেশ গেছেন, আমরাও গেলাম, এতবার গেলাম, বাংলাদেশ গভর্নমেন্ট কতবার আমাদেরকে বিদেশ পাঠালো, এত জায়গায় যাই, আমরা সবসময় মনে করি যে আমাদের এই দেশটা যদি, বাংলাদেশটা যদি এরকম হতো, সব জায়গায় সুন্দর, সবকিছু গুছানো, মানে সব। আপনি অন্য দেশ, মানে অন্য দেশের সাথে তো নিশ্চয় তুলনা করবেন যে আসলে কতদিন সেই রকম করা, এরকম কোনো দেশের উদাহরণ আছে? না, ধরেন আপনার পুলিশ হয়তো ইউনাইটেড কিংডমে আমাদের কাছে খুব ভালো লাগছে পুলিশ সিস্টেম, আবার ইউএসএ ধরেন পুলিশ সিস্টেম অনেক ডিসেন্ট্রালাইজড, এক এক জায়গায় পুলিশ এক এক ধরনের, স্টেট গভর্নমেন্টের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে, কোথাও কোনো পুলিশ অনেক ধরনের বিভিন্ন ধরনের পারফর্ম করে। সেখানে পুলিশ কিন্তু সবসময় আইডিয়াল আমি মনে করি না, আমার ইউকেটাই বেটার মনে হয়, ইংল্যান্ডের পুলিশ সিস্টেম, এটা আমাদের কিছু ভালো মনে হয়। ইউএসের সমস্যা ওটা ফেডারেল গভর্নমেন্টের হলে যা হয়, অন্য ধরনের সমস্যা তাদের আছে। হ্যাঁ, তবে ওদের লোকজন সাধারণ ভদ্র অনেক বেশি ইউকে বা ইউএসএতে, সেটাও দরকার। মানে আমাদের সবারই এখানে মানুষ নিজেরা ভালো হয়ে গেলে তখন আর পুলিশের দরকার হয় না, নিজেরা যদি আমরা সভ্যভাবে চলতে পারতাম। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও তাই, তারা যদি। দর্শক, নিউজ 24-এর মুখোমুখি হয়েছিলেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। আমরা সরাসরি ছিলাম সেখানে, এখন আবারও ফিরছি
আমাদের আজকের যে আলোচনায় যে অন্তর্বর্তী সরকারের 2 মাস অর্থনীতি পুনরুদ্ধার এই বিষয়ে আমাদের সাথে অতিথি ডক্টর মাহফুজ কবির, আপনাকে আবারও স্বাগত। যেই জায়গায় আমরা ছিলাম ডক্টর মাহফুজ কবির, আমরা যে বিষয়টি দেখছি যে যেই স্থবির একটা অবস্থা রয়েছে, অর্থনীতির মন্থর যে গতি রয়েছে, এমন পরিস্থিতিতে যে কয়েকটি বিষয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার একটি অন্যতম হচ্ছে যে গতকাল একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন যে উন্নয়ন বাজেট কাটছাটের দিকে তারা কিন্তু নজর দিচ্ছেন। এই পরিস্থিতিতে আসলে এই উদ্যোগটিকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে এটাই আসলে দরকার ছিল, কারণ হলো যে আসলে তো অনেক রকমের প্রায়োরিটি হচ্ছে, আর উন্নয়ন বাজেটের একটা অংশ কিন্তু এরকম আমরা অনেক সময় শুনেছিলাম যে দুর্নীতির মাধ্যমে সেখানে অর্থের অপচয় হয়, বিভিন্ন রকমের প্রকল্প বাস্তবায়নে অনেক সময় দেখা যায় যে যারা ঠিকাদার তারা কিন্তু ঠিক মতো কাজ করেন না, তো যার ফলে অপচয়ের যে বিষয়টা সেটা কিন্তু ইতিমধ্যে আমরা জানি। তো সুতরাং যদি কাটছাট কিছু করাও হয়, আমি মনে করি না যে আসলে এটা সার্বিকভাবে যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সেগুলোর ক্ষেত্রে বা পরিমাণের দিক থেকে কোনো রকমের সমস্যা হবে, বরং এইটাকে প্রায়োরিটাইজ করে যদি যে যতটুকুই বাস্তবায়ন করা হবে সেটা যাতে গুণগত মান সম্পন্ন হয়, আমি মনে করি সেইটাই আসলে মূল লক্ষ্য এই মুহূর্তে সরকারের, এবং এটা একটা ভালো উদ্যোগ। আর এর পাশাপাশি যেহেতু রাজস্ব খাতেও কিন্তু কিছুটা অনিশ্চয়তা রয়েছে যে সেখানে আসলে রাজস্ব আয় কতটুকু অর্জিত হবে কি হবে না, তো সেই বিষয়গুলো নিয়ে যেহেতু একটা আশঙ্কা আছে এই সরকারের, তো এই কারণে আগের থেকে যদি কিছুটা হয়তো ছোট করা হয় উন্নয়ন বাজেটের আকারকে, তো সেটা সার্বিকভাবে পুরো দেশের অর্থনীতিতে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। কিন্তু একটা অন্য সমস্যা রয়েছে, সেটি হলো যে এই যে উন্নয়ন প্রকল্পগুলো সেগুলো কিন্তু যে প্রাইভেট সেক্টরের যে সমস্ত ইনভেস্টমেন্ট সেগুলোকে কিন্তু ফ্যাসিলিটেট করে। তো সুতরাং একটা রাস্তাঘাট বা কোনো একটা অবকাঠামো যদি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন দেখা যায় যে এখানে বেসরকারি বিনিয়োগও বাড়ছে। তো যদি সরকারি বিনিয়োগ আসলেই কমে যায় সেই অর্থে যদি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে, তাহলে সে আমার মনে হয় যে এখানে হয়তো কিছুটা বেসরকারি বিনিয়োগও কমে যেতে পারে। এমনিতেই বেসরকারি বিনিয়োগে কিছুটা মন্দাবস্থা রয়েছে, এই অবস্থায় যেন অর্থনীতিতে আর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেটার জন্য আসলে এই জায়গাটাতে একটু এমন একটা বার্তা দিতে হবে প্রাইভেট সেক্টরকে যে না ঠিক আছে, যতটুকু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেটি গুণগত মান সম্পন্ন হচ্ছে এবং একই সঙ্গে দুর্নীতিরও কোনো সুযোগ কিন্তু এই মুহূর্তে নেই। সুতরাং এটা আমি মনে করি যে মোটামুটি একটা ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে আলাপ হবে। দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়ভিত্তিক আলোচনা অন্তর্বর্তী সরকারের 2 মাস অর্থনীতি পুনরুদ্ধার বিষয়ে কথা বলছিলাম। দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসব শেয়ার বাজার, স্বর্ণ মুদ্রা, রূপা এবং বিদেশি যে মুদ্রা রয়েছে সেই মুদ্রার খবরাখবর নিয়ে সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। পুঁজিবাজার সংস্কারে 5 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সোমবার সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক আদেশে টাস্কফোর্স গঠনের বিষয়টি জানানো হয়। BSECর আদেশে বলা হয় পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও আস্থা বৃদ্ধিতে কাজ করবে বিশেষ এই টাস্কফোর্স। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর দেখে নিব। দর্শক, আমরা শেয়ার বাজারের যে বিষয়টি দেখতে চাচ্ছি, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন কিন্তু ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। ডিএসসি ইন্ডেক্সে যে বিষয়টি দেখা যাচ্ছে যে 22 পয়েন্ট বেড়ে এটি এখন 5357.86 সূচকে দাঁড়িয়েছে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স দেখা যাচ্ছে যে 8 পয়েন্ট বেড়েছে এবং সেটি এখন 1198.11 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। এবং বিশেষায়িত যে 30টি বিষয় রয়েছে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটি দেখা যাচ্ছে যে 7 পয়েন্ট বেড়ে 1949.64 সূচকে দাঁড়িয়েছে। আজ সর্বমোট 235 কোটি টাকার লেনদেন হয়েছে। 196টি শেয়ারের দাম বেড়েছে, কমেছে 129টি শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে 75টি শেয়ারের দাম। দর্শক, এবারে আমরা দেখে নিব যে বিদেশি মুদ্রার যে বিনিময় মূল্যগুলো। শুরুতেই যে বিষয়টি রয়েছে যে মার্কিন ডলার এখন পর্যন্ত 119 টাকায় কিনে বিক্রি হচ্ছে 120 টাকায়, ইউরো 127 টাকায় কিনে বিক্রি হচ্ছে 132 টাকায়, পাউন্ড কেনা যাচ্ছে 148 টাকায় বিক্রি হচ্ছে 154 টাকায়,
চীনা ইউয়ান 15 টাকায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকায়, সৌদি রিয়াল 31 টাকায় ক্রয় এবং বিক্রয় হচ্ছে 31.10 পয়সায়, ভারতীয় রুপি 1.35 পয়সা কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা যাচ্ছে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। এরপরে আমরা নিয়ে আসব বিশ্ব বাণিজ্য এবং দেশ ও বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যিকের খবর দেখে আসব। পাহাড়ে চলমান পরিস্থিতির কারণে আজ থেকে 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন। এতে পর্যটন খাতে ধস নামার শঙ্কায় ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সংকট কাটিয়ে ওঠার আশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হোটেলগুলো ফাঁকা, রাস্তায় নেই পর্যটকদের আনাগোনা। অথচ এ সময় পর্যটকে মুখর থাকার কথা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে চলা সহিংসতা এবং পরবর্তী অস্থিরতায় পর্যটক শূন্য হয়ে পড়েছে পাহাড়ি এই জনপদটি। আগাম বুকিং বাতিল করেছে পর্যটকরা। এতে লোকসানে পড়েছে পর্যটন ও মোটরযানে নিয়োজিত সংশ্লিষ্টরা। প্রায় 100 জনের মতো আছে। পরিস্থিতির কারণে মনে হয় পর্যটকের সংখ্যা অনেক কম। বড় মৌসুম আমাদের ব্যবসার এখনই সিজন ছিল, কিন্তু এই পরিস্থিতির কারণে আমাদের ব্যবসা আজকে যাবার 1 মাস আমাদের ব্যবসা বন্ধ। বেতন ভাতা দিতে সমস্যা হচ্ছে। যদি সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে পর্যটন আবার ঘুরে দাঁড়াবে বলে আমি মনে করছি। এখানে টুরিস্ট কম আসার কারণে আমাদেরও বেচা বিক্রি কম। পরিস্থিতি স্বাভাবিক হলে লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য একবার বলতে পারেন ধস নেমে গেছে, বিশেষ করে পর্যটন, পরিবহন, শ্রমিক থেকে শুরু করে সব জায়গায় এই প্রভাবটা পড়েছে। আমরা অচিরেই শান্তিপূর্ণ একটা পরিবেশ প্রত্যাশা করি, না হলে পার্বত্যবাসী অনেক অনটনের মধ্যে পড়ে যাবে। স্থানীয়দের সচেতন এবং প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। জনমনে যে একটা ভীতি বা আতঙ্ক কাজ করছে সেটা দূর করার জন্য আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাচ্ছি এবং আশ্বাস দিচ্ছি জনগণকে, যাতে করে তারা নির্ভয়ে এখানকার স্বাভাবিকভাবে কাজ করতে পারে এবং পর্যটকরা যাতে আসতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ নিই। খাগড়াছড়িতে 40টিরও বেশি হোটেল মোটেল রয়েছে। চলমান পরিস্থিতিতে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কোটি টাকা লোকসানের মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। জার্মানির হাইডেলবার্গ সিমেন্টের ভারতীয় অংশ কিনে নিতে কোম্পানিটির সঙ্গে আলোচনা করছে আদানি গ্রুপ। এ চুক্তির মূল্য হতে পারে $120 কোটি। 2022 সালে হোলসিম সিমেন্টের ভারতীয় ইউনিট কিনে নেয়ার মাধ্যমে এ বাজারে প্রবেশ করে গৌতম আদানির মালিকানাধীন শিল্পগোষ্ঠীটি। আল্ট্রাটেকের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে একাধিক অধিগ্রহণের মধ্য দিয়ে যাচ্ছে আদানি গ্রুপ। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।